হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্যাভেজ 420 আজকে আমরা লিলিডির পার্ট 1 এবং পার্ট 2 একসাথে দেখতে চলেছি। অ্যাকচুয়ালি পার্ট 1 আমরা আপলোড করেছিলাম কয়েকদিন পূর্বে, কিন্তু সমস্যাটা হয়েছে কি ইউটিউব থেকে সেই ভিডিওটা ব্লক করে দেওয়া হয়েছিল, মানে 50,000 ভিউয়ার পরে ব্লক করে দেওয়া হয়েছিল, যার জন্য তোমরা অনেকেই দেখতে পাওনি। তো এই জন্য আমরা লিলিডির ফার্স্ট পার্টটা নতুন করে আবার এডিট করে পার্ট 2 এর সাথে অ্যাড করে রি-আপলোড করতে চলেছি। তো যারা পার্ট 1 অলরেডি দেখেছো তারা তো দেখেছোই, তারা পার্ট 1 স্কিপ করে পার্ট 2 তে যেতে পারে। এই জন্য আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি। আর যারা পার্ট 1 পার্ট 2 দুটোর একটাও দেখোনি তারা আজকে এক ভিডিওতে দুটো সিনেমার মজা পেতে চলেছো। তো বাড়তি আর কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা জানো তো কি করতে হবে। তোমরা জাস্ট কৌশলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। আর এর জন্য আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি। তো আমরা এখন বিজ্ঞাপনটা প্লে করব, আর বিজ্ঞাপন প্লে করার পরে আমরা মূল ভিডিওতে চলে আসছি। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে স্যাভেজ 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। এই সিনেমার কাহিনী শুরু হয় লিলি নামের একটা 9 বছরের মেয়েকে দেখে, যে কিনা বয়স আন্দাজে একটু বেশি পাক না। এরকম আমাদের দেশেও আছে, নামটা না বললাম, তোমরা কমেন্টে বলো। আর ওর পরিবার, বিশেষ করে ওর বাবা এই লিলিকে অনেক বেশি ভালোবাসে। তো এর জন্য লিলি যখন যা চাইতো সেই জিনিসটা ওর বাবা কিনে দিত, সেটা যত দামি হোক বা কম দামি। তো এর জন্য দিনকে দিন লিলির চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছিল এবং লিলি আস্তে আস্তে বদমেজাজি হয়ে যাচ্ছিল এবং সে এতটাই রাগী হয়ে যাচ্ছিল যে কিছু চাওয়ার পরে সে যদি ওটা না পেত, তার রাগ সাথে সাথে আসমানে পৌঁছে যেত। সে তার পরিবারের সবার উপর চেঁচামেচি শুরু করতো। তবে ওর যে ভাই ব্র্যান্ডন, সে এরকম ছিল না। সে অনেক দায়িত্ববান ছেলে ছিল, সে ঘরের কাজেও সাহায্য করতো মাকে, যেটা লিলি তো প্রশ্নই আসে না। কিন্তু ব্র্যান্ডন বুঝতে পারছিল না যে ওর পরিবার, ওর বাবা মা কেন এরকম বিগড়ে যাওয়ার বোনকে এত বেশি কনসিডার করছে, এত বেশি গুরুত্ব দিচ্ছে। এবং ওর কাছে মনে হতো যে ওর বাবা মার উচিত তার ছোট বোনের আবদার পালন না করে ওকে ম্যানার শেখানো উচিত, রাগ কন্ট্রোল শেখানো উচিত। তো এই ব্যাপারে একদিনও যখন ওর বাবার সাথে কথা বলে, তখন হ্যাংজি বা লিলির বাবা বলে, দেখো আমাদের মেয়ে এখন অনেক ছোট, এজন্য তার সোশ্যালাইজ করতে একটু সমস্যা হয়, বড় হলে সব ঠিক হয়ে যাবে। এগুলো বড় হলে এগুলো কিছুই থাকবে না, মানে নর্মালি বিগড়ে যাওয়া যে কোনো ছেলে মেয়ের বাবা মা যেটা বলে থাকে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা জানতে পারি যে লিলির বাবা তার মেয়ের জন্মদিনে একটা স্পেশাল গিফট বুক করেছে। আর সেই গিফটটা হবে হচ্ছে একটা বড় সাইজের পুতুল, এবং রেলিও নামের একটা কোম্পানিতে সে বুক করেছে, যেটা একেবারে হুবহু লিলির মতো দেখতে একটা ডল বানিয়ে দেবে। আর আজকেই সেই ডলটার ডেলিভারি হবে। তো ফাইনালি যখন ডেলিভারিটা হয়ে যায়, লিলি এটা পেয়ে খুব খুশি হয়। কিন্তু এই ডলটা কিনে দিতে বা মেয়েকে খুশি করতে ওর বাবার যে কত টাকা খরচ হয়েছে এটা সম্পর্কে লিলির আইডিয়াও নেই। তো যাই হোক, যখন ওই ডলটার ডেলিভারি দেওয়া হয়, আমরা দেখতে পাই ওই ডলটা দেখতে হুবহু লিলির মতো, এমনকি লিলির ড্রেসের সাথে ম্যাচ করে ওই ডলটারও ড্রেস ম্যাচ করা হয়েছে। তো যাই হোক, লিলি ওই ডলটার নাম রাখে হচ্ছে লিলি ডি। আর তারপর থেকে লিলি করে কি, দুনিয়ার সবকিছু ভুলে ওই ডলটাকে নিজের বেস্ট ফ্রেন্ডের মতো ট্রিট করতে শুরু করে। তো এই কারণে লিলি তার রিয়েল যে ফ্রেন্ড গুলো ছিল বাস্তব দুনিয়ার, তাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল। তো একদিন কিছু ফ্রেন্ডস আসে ওর বাসায়, যারা সবাই তাদের নিজেদের প্রিয় ডল নিয়ে এসেছিল। তো হঠাৎ করে লিলির একটা মেয়ে ফ্রেন্ড, যার নাম হচ্ছে বেজা, সে লিলিকে বলে ওঠে, আমার ডলটা আমাকে বলছে যে তোমার যে ডল লিলি ডি, সে তোমাকে মোটেও পছন্দ করে না। তো এই কথা শুনে লিলি অনেক রেগে যায়। আর এই কারণে সে রেগে করে কি, রেজার ওই ডলটার হাত পায়ে ভেঙে দেয়। আর তখন ওই মেয়ে করে কি, কান্না করতে করতে বাসায় চলে যায়। আর আমরা দেখতে পাই লিলি এই ডলটার উপর এত বেশি অবসেসড যে সে সব সময় এই ডলের সাথে কথা বলতে থাকে। আর লিলির কাছে মনে হয় যে ডলটার সব কথার উত্তর দেয় এবং সারাদিন সেই ডলের সাথে সময় কাটায়। আর লিলির মাও এই জিনিসটা খেয়াল করে। আর সে বুঝতে পারে যে এই পুতুলটা তার মেয়ের উপর আরো খারাপ প্রভাব ফেলছে এবং আস্তে আস্তে লিলি আগের চেয়েও বেশি মনে করো আনসোশিয়াল, বেশি রাগী এবং খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে। তো এই জন্য সে লিলিকে শাস্তি দেওয়ার জন্য ওই ডলটাকে লিলির কাছ থেকে নিয়ে যায় এবং চিন্তা করে কিছুদিন এই ডলটাকে সে লিলির কাছ থেকে দূরে রাখবে। তো সে যখন লিলির কাছে গিয়ে ডলটা চায়, লিলি তো ডাইরেক্ট মানা করে দেয়, ডল দেবে না। আর এর জন্য লিলির মা করে কি, জোর করে ওই ডলটাকে নিজের কাছে রেখে দেয়। কিন্তু সে যখন ওই ডলটাকে নিজের কাছে নিয়ে যায়, তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে তার ব্যবহার অনেকটা চেঞ্জ হয়ে যায়। তার কাছে মনে হয় লিলিটি তার দিকে তাকিয়ে রয়েছে, আর সে নিজে ওই ডলটাকে ভালোবেসে ফেলে এবং মানুষের মতো জড়িয়ে ধরতে থাকা শুরু করে। তো এটা দেখে আমরা যেটা বুঝতে পারি যে এই ডলটার ভেতর হয়তো কোনো স্পেশাল ক্ষমতা রয়েছে এবং সেই স্পেশাল ক্ষমতা বলে সে লিলির মায়ের উপরও জাদু করে ফেলেছে। এবং আমরা এটা শিওর হই যখন আমরা দেখি লিলির মা যখন ওই ডলটার উপরে হাত রাখে, তখন ওই ডলটাও করে কি, তার হাতটা দিয়ে লিলির মায়ের হাত ধরে, যেটা খুবই অদ্ভুত এবং প্যারানর্মাল একটা ব্যাপার। কিন্তু লিলির মা এটা খেয়ালও করে না, মানে সে এত বেশি পাগল হয়ে গেছে এই পুতুলটার উপর, তার কাছে মনে হয় এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু আমরা বুঝতে পারি এই ডলটা কোনোভাবেই নর্মাল ডল না এবং এটা একটা জীবিত ডল, যেটা লিলির মাকে এবার বশ
করে ফেলেছে। আর পরের দিন নাস্তা করার সময় টেবিলে একটা ঘটনা ঘটে। আমরা দেখি লিলির মা করেছে কি, তার পাশে লিলিডিকে মানে ওই পুতুলকে বসিয়েছে এবং সে তার একটা মেয়ের মতো ওকে ট্রিট করছে, খাবার এগিয়ে দিচ্ছে। তো এটা দেখে সবার অনেক অবাক লাগে। তো খাওয়া শেষ করার পরে সবার যখন খাওয়া শেষ, যার যার মতো উঠে গিয়েছে, তখন হঠাৎ করে লিলি চিৎকার করে ওঠে। তো কি হয়েছে এটা জানার জন্য সবাই চেক করতে আসে। আর এসে দেখা যায় যে লিলি করেছে কি, ওর মায়ের ল্যাপটপের উপর স্যুপ ফেলে দিয়েছে। তো এই টেবিলে মাত্র একজনের লোক ছিল, একটা হচ্ছে লিলি আর একটা হচ্ছে ডল। তো ডলের পক্ষে তো আর এই স্যুপ ফেলা পসিবল নয়। তো সব দৌড় যায় হচ্ছে লিলির উপর। তো এই জন্য সবাই মিলে লিলিকে বকাঝকা শুরু করে। কিন্তু লিলি বলে আমি এটা করিনি, এই ডল এটা করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। কিন্তু লিলির চেহারা দেখে আমরা বুঝতে পারি ও মারাত্মক ভয় পেয়ে গিয়েছে এবং ওর ফিল হতে থাকে যে ওর বান্ধবী রেজারের কথা সত্যি, যে ওর পুতুল লিলিডি ওকে মোটেও পছন্দ করে না। আর লিলির ভাই ব্রেন্ডন এটা খেয়াল করছিল আর সে গিয়ে লিলিকে বোঝানোর চেষ্টা করে, দেখো একটা দুর্ঘটনা একটা ভুল হতেই পারে, তার জন্য মিথ্যা বলা ঠিক না। তোমার যদি ভুল হয় তুমি সেটা মেনে নাও, মিথ্যা বলার কি প্রয়োজন। কিন্তু লিলি যা দেখেছে নিজের চোখে, যে ওই পুতুলটা নিজের হাতে ওই স্যুপটা ফেলেছে ল্যাপটপের উপর, এটা সে ব্র্যান্ডনকে বলে। আর তখন ব্র্যান্ডন সহ বাকি সবাই মনে করে যে লিলির সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়েছে, একটা ডল কিভাবে স্যুপ ফেলতে পারে বা জীবিত হতে পারে। আর অন্যদিকে আমরা দেখি লিলির মা তো মনে করো ওই ডলকে নিয়ে বিছানায় ঘুমাতেই শুরু করেছে এবং তার সাথে কথা বলতেও শুরু করেছে। কিন্তু তখন লিলির ভাই ব্র্যান্ডন বলে এই পুতুলটাকে ফেলে দিতে হবে, কারণ এই পুতুলটাই যত সমস্যার কারণ। ওই পুতুলটা যখন লিলির কাছে ছিল লিলি আজব ব্যবহার করেছে, এখন তুমি আজব ব্যবহার করছো। কিন্তু লিলির মা ডাইরেক্ট মানা করে দেয় যে এই ডল কত টাকা দিয়ে কেনা হয়েছে তুমি জানো, এটা কিভাবে আমরা ফেলে দিই। তো অ্যাকচুয়ালি মূলত লিলির মায়ের কাছে এটা কারণ ছিল না, সে জাস্ট কোনোভাবে এই পুতুলটাকে তার কাছ থেকে দূর করতে চাচ্ছিল না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রাতে লিলির মা বাবা ওই পুতুলটাকে মাঝখানে রেখে ঘুমাচ্ছে। কিন্তু লিলির বাবার এই পুতুলটা নিয়ে ঘুমানো অনেক বেশি উইয়ার্ড লাগছিল, সে সারা রাত ঘুমাতেই পারে না, তার কাছে মনে হয় যে পুতুলটা তার দিকে তাকিয়ে রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে মাঝরাতে ব্রেন্ডন কিছু শব্দ শুনতে পায়। আর এটা শুনে যখন চেক করার জন্য যায়, সে দেখতে পায় ডলটা লিলির রুমের বাইরে। তো ব্রেন্ডন তখন চিন্তা করে এই ডলটা এখানে আসলে কিভাবে। আর হঠাৎই তখন সেখানে ব্রেন্ডনের বাবা চলে আসে। তো এখানে ব্রেন্ডন মনে করে ওর বাবা হয়তো এই পুতুলটাকে এখানে রেখেছে, আর ব্রেন্ডনের বাবা মনে করে ব্রেন্ডন হয়তো এই পুতুলটাকে এখানে নিয়ে এসে এখানে রেখেছে। বাট সত্যটা ছিল এই ডলটা নিজে থেকে এখানে এসেছে, যেটা কেউ জানতো না। তো যাই হোক, এরপর করে কি ব্রেন্ডনের বাবা বা লিলির বাবা ওই ডলটাকে লিলির রুমে রেখে দিয়ে আসে, যাতে বাকি রাতটুকু সে শান্তিতে ঘুমাতে পারে। মানে এরকম মানুষের মতো তাকিয়ে থাকা একটা পুতুলের সাথে ঘুমানো কেমন একটা কষ্টকর বা উইয়ার্ড ব্যাপার না। তো আমরা দেখতে পাই হ্যাংরি আসার পরে ওই ডলটা আবার জীবিত হয়ে যায় এবং লিলির দিকে খুব খারাপ ভাবে তাকিয়ে থাকে। আর পরের দিন সকাল হওয়ার পরে হ্যাংরি যখন চোখ খোলে, আমি লিলির বাবা, সে তার চোখের সামনে ডলটাকে দেখতে পায় আর সে ভয় পেয়ে যায়। কিন্তু তার কাছে মনে হয় হয়তো এটা লিলির মা আবার নিয়ে এসেছে। তো এর জন্য সে এটাকে গুরুত্ব দেয় না, কাউকে কিছু বলেও না। কিন্তু আমরা জানি এই পুতুলটা হয়তো একা এসেছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে নাস্তা করার সময় টেবিলেও আমরা দেখতে পাই যে লিলির মা আগের চেয়ে অনেক বেশি অন্যরকম হয়ে গিয়েছে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ লিলির মা ডলকে নিজের পছন্দের খাবার বানিয়ে খাওয়াচ্ছিল, যেখানে সে তার নিজের আসল মেয়ে লিলিকে খাবার দেয়নি। মানে আসল লিলির সেই পুতুলটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে লিলির মায়ের লিলির প্রতি কোনো আকর্ষণই নেই এবং সে উল্টো লিলির উপরে খুদাই কোনো কারণ ছাড়া রাগ করছিল। এবং অন্যদিকে এই পুতুলটাকে দেখে লিলির মা বলছিল যে এটা একটা পারফেক্ট মেয়ের মতো। তো এটা দেখে লিলির অনেক খারাপ লাগছিল, কিন্তু সে কাউকে কিছু বুঝাতে পারছিল না। কিন্তু আমরা বুঝতে পারি ওদের বাড়ির এই সমস্যাটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। তো এরপর একদিন যখন লিলি স্কুল থেকে বাড়ি ফিরে আসে, ও দেখতে পারে মা ওর জন্য কোনো খাবারই রান্না করেনি। তার মানে আজকে ওর নিজের হাতে খাবার বানিয়ে খেতে হবে। আর তাছাড়া ওর বাবাও বাড়িতে নেই, কাজের জন্য কিছুদিনের জন্য বাইরে গিয়েছে। আর অন্যদিকে ব্রেন্ডন তার বন্ধু নিয়ে ব্যস্ত ছিল। আর তখন লিলি চিন্তা করে তাহলে আমি এই সুযোগে কিছুক্ষণ ওই পুতুলটার সাথে খেলাধুলা করি। কিন্তু ওই পুতুলটাই উল্টো লিলির সাথে অন্য একটা গেম খেলছিল। মানে লিলি যখন ওই ডলটাকে খুঁজতে যায়, কোথাও আর খুঁজে পায় না ওই ডলটাকে। কিন্তু ওই ডলটা কিন্তু ঠিকই লিলির উপর নজর রাখছিল লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক, এরপর যখন ওই ডলটাকে খুঁজে না পায় লিলি, তখন করে কি নিজে যখন রাস্তা বানিয়ে খাচ্ছিল, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় আর বেহুশ হয়ে পড়ে যায়। আর তারপর ওর সাথে কি হয় সেটাও নিজেও যায় না বা মনে করতে পারে না। তো এরপর লিলির মা যখন বাড়িতে ফেরে, তখন সে প্রথমে দেখতে পায় লিলির হাতে কালো রং লেগে রয়েছে। আর লিলির কাছ থেকে সে জিজ্ঞেস করে তুমি কি কোনো কিছু পেইন্ট করেছো, এই রং আসলো কই থেকে তোমার হাতে। কিন্তু লিলি এই কথার কোনো উত্তর দিতে পারে না। অ্যাকচুয়ালি ও অজ্ঞান হয়ে গিয়েছিল খাওয়ার পর, ওর আর কিছু মনে নেই। কিন্তু যখন লিলির মা নিজের রুমের দিকে যায়, তখন সে দেখতে পায় তার দেয়ালে অনেক বড় অক্ষরে লেখা রয়েছে যে ব্যাড গার্ল, তাও আবার কালো রং দিয়ে, যেটা লিলির হাতে লেগে রয়েছে। তো এটা দেখে লিলির মা প্রচন্ড রেগে যায় যে তুই পুতুলকে তো বাজে বাজে কথা বলেছিস এবং সেই সবকিছুর দায়ভার লিলির উপর দেয় যে ওয়াল নষ্ট করে ফেলেছিস। কিন্তু লিলি তখন তার মাকে বলছে আমি এটা করিনি। কিন্তু উল্টো লিলির মা লিলির সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর লিলির অনেক খারাপ লাগে যে আমি যে কাজ করিনি সেই কাজের অপবাদ আমার উপর পড়লো। আর এদিকে ওর ভাইয়ের ব্রেন্ডন যখন দেখে ওর বোন কান্না করছে, তখন তার খুব খারাপ লাগে এবং ব্রেন্ডনও বুঝতে পারে যে এই পুতুলটা আমার মা আর বোনের সম্পর্ক দূরত্ব করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে তো অনেক বড় একটা সমস্যায় পড়বে আমাদের বোন। আর তখন লিলি তার ভাইকে বলে যে এই পুতুলটা নিজে নড়াচড়া করতে পারে, এটার ভেতরে প্রাণ রয়েছে। কিন্তু ওর ভাই তো এটা বিশ্বাস করে না। ওর ভাই উল্টো বলে যে ঠিক আছে, এটা চেক করার জন্য আমরা ক্যামেরা লাগাচ্ছি। এবং সেই হিসেবে ওরা প্ল্যান করে নিজের বাবা মার রুমে একটা ক্যামেরা লাগায়, কিন্তু তা আবার ওই ডলের সামনে। কিন্তু লিলি বারবার না করে যে এই পুতুলের সামনে এই ক্যামেরা লাগিয়ে কোনো লাভ নেই, আর এই ডলকে দেখে এখানে ক্যামেরা লাগানো ঠিক হবে না। কিন্তু ব্রেন্ডন কোনো কথা শুনে না। ব্রেন্ডন বলে যে এটা একটা পুতুল ভাই, তুই এটা নিয়ে এত ওভার রিয়েক্ট করিস না। এই ক্যামেরাটা লাগাচ্ছি এজন্যই যাতে তুই নিজে দেখতে পারিস যে তুই সেই সব
কাজ করো এবং তারপর দোষ দিস ওই পুতুলের, এটা তুই কালকেই প্রমাণ পেয়ে যাবি। কিন্তু এরপর রাতে যখন ওই ক্যামেরাটা চলছিল আমরা দেখতে পাই ওই ডলটা জীবিত মানুষের মতো বিছানা থেকে উঠে হেঁটে হেঁটে ক্যামেরার দিকে আসে। আর এই সবকিছু কিন্তু ক্যামেরা রেকর্ড হচ্ছিল। কিন্তু ওই ডলটা যখন ক্যামেরা অনেক কাছে আসে তখনই ক্যামেরা ঝিরঝির হওয়া শুরু করে। আর পরের দিন সকালে ব্র্যান্ডন যখন ক্যামেরা চেক করে তখন ক্যামেরার মধ্যে কোনো মেমোরি কার্ডই খুঁজে পায় না। আর তখন ব্র্যান্ডনের কাছে মনে হয় মেমোরি কার্ড আমার মা নিয়ে যায়নি তো, কিন্তু ওর মা বলে আমি ক্যামেরার ব্যাপারে কিছুই জানি না। আর এরই সাথে লিলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সে মাথা ঘুরে পড়ে যায়। আর এজন্য লিলির মা না চাইতেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর লিলি সেখানে গিয়ে বলে সে বেশ কিছুদিন যাবত ঘাড়ে ব্যথা অনুভব করছে, এর সাথে তার পুরো শরীরেও ব্যথা অনুভব করছে। আর আমরা দেখতে পাই লিলির চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। তো এখানে ডাক্তার প্রশ্ন করে আপনি কি আপনার মেয়ের খেয়াল রাখেন না, ওর এই অবস্থা হয়ে গিয়েছে? তবে ডাক্তার চেক করে দেখতে পায় লিলির কোনো অসুখ নেই, তবে আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে কেন, এবং লিলির মাকে বলে ওকে একটু এক্সট্রা কেয়ার রাখবেন। আর এদিকে আমরা দেখতে পাই লিলির বড় ভাই ব্র্যান্ডন এবং তার বন্ধু মিলে ওই লিলি ডিকে বা পুতুলটাকে একেবারে চিরতরে সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করছে, কারণ এই পুতুলটার জন্য ওর ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। কিন্তু যখন ওর বন্ধু এই পুতুলটা দেখে তখনই তার কাছে মনে হয় এই পুতুলটা ভূত বা এটার মধ্যে কোনো খারাপ শক্তি রয়েছে। কিন্তু ব্র্যান্ডন বলেন না, এটা ভূত প্রেতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে মনে হয় এই পুতুলের মধ্যে হয়তো লুকানো কোনো চিপ বা সার্কিট রয়েছে, যে কারণে হয়তো বাহির থেকে কেউ পুতুলটাকে কন্ট্রোল করতে পারছে আর সে হয়তো এগুলো করছে। কিন্তু এরপর যখন ওরা চেক করে, মানে ওটার পোস্টমর্টম করে পুতুলটার ভেতরে এমন কিছু খুঁজে পায় না। কিন্তু সেখানে এমন একটা জিনিস ওরা দেখতে পায় যেটা দেখে ওরা ভয় পেয়ে যায়। সেখানে ডি টাইপের কোনো একটা কিছু লেখা ছিল। তো ভালো মতো যখন ওরা পরিষ্কার করে তখন এখানে পুরো লেখাটা দেখতে পায়, সেটা হচ্ছে ডিস্ট্রয় দিস ডল, মানে পুতুলটা নষ্ট করে ফেলো। তো ওরা তখন পুরো অবাক হয়ে যায়, পুতুল ধ্বংস করতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর ওরা একমাত্র কোম্পানি থেকেই পেতে পারে। তো ওটার উত্তর খোঁজার জন্য ওরা করে কি ঘর থেকে বাইরে চলে যায় এবং পুতুলটাকে ঠিক না করে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই পুতুলটা তার ঘাড় ঠিক করে ফেলে এবং এরপর সুন্দরভাবে আয়নার সামনে বসে যায়। আর ওদিকে ওরা করে কি পালিয়ে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করে আর ভেতরে যাওয়ার জন্য ওরা একটা গোপন দরজা খুঁজে পায়। আর সেই দরজার ভেতরে যাওয়ার পরে ওরা একটা ছোট্ট ওয়ার্কশপ দেখতে পায় এবং এখানে মূলত এই ধরনের লাইফ সাইজের যে পুতুলগুলো হাতে তৈরি হয় আর কি, এটা মেশিনে তৈরি হয় না। এবং এখানে এসে একটা মহিলার সাথে ওদের পরিচয় হয়, যে মহিলাটি মূলত এই পুতুলগুলো তৈরি করতো। ওই মহিলাটি বলে প্রথমে সে শখের বসে এই পুতুলগুলো তৈরি করতো, কারণ এটা তার শখ ছিল। কিন্তু তার কোম্পানি তাকে না জানিয়ে একটা কোম্পানির কাছে এই পুতুলগুলো বিক্রি শুরু করে এবং তারপরে ওই কোম্পানিটা করে কি আমাদের বাড়ি জোরপূর্বক দখল করে নেয় এবং তারপরে ফ্যাক্টরিতে রূপ দেয়। এবং যদি এই পুতুল আমি তৈরি করি তবে তারপরেও আমার এই পুতুলগুলোর উপর কোনো অধিকার নেই। তো এরপর ব্র্যান্ডন করে কি লিলিদির ছবি ওই মহিলাটিকে দেখায়। তো মহিলাটির তো এটা দেখে অবাক হয়ে যায়, সে বলে আমি তো এটা নষ্ট করে দিতে বলেছিলাম, কিন্তু ওরা এটাকেও বিক্রি করে দিয়েছে। আর এরপর মহিলাটি বলে এই পুতুলটা একটা পিওর এভিল শক্তি এবং আমি যে পুতুলগুলো বানাই প্রত্যেকটা পুতুল আমি মন দিয়ে বানাই, প্রত্যেকটা পুতুল আমি অনেক আবেগ দিয়ে বানাই এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা পুতুলের ভিতর আমি একটা বিশেষ আত্মা দেই এবং আমার কোনো পুতুল কিউট হয়, কোনোটা ফানি হয়, কোনো পুতুল সিরিয়াস হয়, মানে আমার পুতুলগুলো মানুষের ন্যায় ক্যারেক্টারের হয়ে থাকে এবং তাদের মেন কাজে হয়ে থাকে যারা তার মালিক তাদেরকে খুশি রাখবে। কিন্তু এই পুতুলটা আমি যখন তৈরি করি যে তখন আমি বুঝতে পারি যে এটার যে সোল রয়েছে সেটা একটা শয়তানি সোল এবং সে পুতুল হয়ে থাকতে চায় না। আর এর জন্য আমি সাথে সাথে পুতুলটা নষ্ট করার চেষ্টা করি, পুতুলটা ভেঙেও ফেলেছিলাম আর তারপর ডাস্টবিনে যখন ফেলে দিই সেখান থেকে হয়তো পুতুলটি আবার জোড়া লাগানো হয়েছে এবং তারপর বিক্রি করে দেওয়া হয়েছে। আর সেই পুতুলটাই তোমাদের বাড়িতে গিয়েছে এবং ওই পুতুলটা তার নিজের খুশির জন্য যে কোনো কিছু করতে পারে, যত দ্রুত ওকে গিয়ে নষ্ট করে দাও, ওকে ভেঙে চুরে পুরো শেষ করে দাও, বাড়ির বাইরে ফেলে দাও। তো ব্রেন্ডন এগুলো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারে না, দ্রুত বের হয়ে আসে এবং সে বুঝতে পারে তার বোন এতদিন যা যা বলেছে সবই সত্য ছিল, যেটা সে বিশ্বাস করেনি। কিন্তু ওদিকে দেখা যায় ব্রেন্ডন বাড়ি পৌঁছানোর পূর্বে ব্রেন্ডনের মা চলে আসে এবং সে লিলিকে থেরাপিস্টের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর এদিকে লিলিও হার মেনে নিয়েছিল, কারণ লিলির কথা কেউ বিশ্বাস করছিল না, উল্টো বলছিল তোমারই সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। আর ও নিজেও বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে। তো এই জন্য ওরও মনে হতে থাকে যে হয়তো আমার মধ্যেই সমস্যা, আমি ভুল দেখছি, আমি হ্যালোসিনেট করছি। তো এই জন্য লিলি রাজি হয়ে যায়, ঠিক আছে আমাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি যাবো। এবং সে তার মাকে প্রমিস করে আমি এখন থেকে ভালো মেয়ে হয়ে দেখাবো। কিন্তু এই পুতুলটা লিলিকে সেই সুযোগটাও দেয় না। অ্যাকচুয়ালি লিলির মা যখন ওই রুম থেকে চলে যায় তখন ওই পুতুলটা করে কি একটা হাতুড়ি দিয়ে লিলির আয়নার কাজটা ভেঙে দেয়। তো লিলির মা যখন এই শব্দ পেয়ে আসে সে দেখতে পায় যে লিলি ওর আয়না ভেঙে ফেলেছে এবং লিলির উপর সে রাগ করতে থাকে, চেঁচাতে থাকে। আর তারপর লিলির মা ওই পুতুলটাকে কোলে উঠিয়ে বলে এটা যদি আমার মেয়ে হতো। আর এই পুতুলটা মূলত এই কথারই অপেক্ষায় ছিল এবং সে প্রথম থেকে লিলির জায়গাটা নেওয়ার চেষ্টা করছিল এবং লিলির মা যখন এই কথাটা বলতো যে এটা যদি আমার মেয়ে হতো তাহলে সে এখানে টিকতে পারবে এবং তার জাদু কাজ করবে। আর এই জন্য সে পরিবারের সবার মধ্যে প্রথমে যেটা করেছে লিলির জন্য ঘৃণা তৈরি করেছে এবং লিলির মায়ের মনে ওই পুতুলের জন্য ভালোবাসা তৈরি করেছে। তো যাই হোক আমরা দেখতে পাই লিলির মা যখন ওই রুম থেকে বের হয়ে যায় তারপরে লিলির শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তার এক এক করে শরীরের বডি পার্টস প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছিল এবং ফাইনালি লিলি একটা ডলের মতো হয়ে যায়। আর তারপরে লিলির সামনে একটা মেয়ে আসে যে দেখতে হুবহু লিলির মতো ছিল, কিন্তু এটা লিলি নয়, এটাই মূলত সেই লিলি ডি পুতুলটি যে বর্তমানে পুরোপুরি মানুষ হয়ে গিয়েছে। আর তারপর সে লিলির পুতুলের কাছে যায় এবং ভয়ঙ্কর শব্দে বলে একটা মেয়ে যেরকমই হোক না কেন তার মা তাকে সবসময় ভালোবাসে, তবে হ্যাঁ কখনো কখনো পছন্দ নাও করতে পারে। আর অন্যদিকে একটা ডলকে যতই ভালোবাসুক না কেন কখনোই নিজের মেয়ের মতো ভালোবাসবে না। আর এই কারণে আমি তোর জায়গা নিয়ে নিলাম, এখন আমাকে আরো অনেক বেশি ভালোবাসবে আর আমিও তাদেরকে ভালোবাসবো আর আমি এমন কিছুই করবো আমাকে পছন্দ করতেই হবে। তো এরপর থেকে লিলির সেই ডলটা কাজে লেগে পড়ে, কিচেন পরিষ্কার করা শুরু করে
করে, রান্না করা শুরু করে, সবার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। তো এটা দেখে সবাই তো ঘাবড়ে যায় যে মেয়ে সবসময় জেদ করেছে, আহ্লাদ করেছে, সেই মেয়ে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল কিভাবে, এবং সবার সাথে এত ভালো ব্যবহার, ঘরের কাজ করছে কিভাবে। তোর বাবাও করে কি বাড়িতে আসে। অ্যাকচুয়ালি লিলির শরীর অবস্থা খারাপ না, এটা শুনে বাবা তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু সে অবাক হয়ে যায় যে লিলি এত দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এত পরিবর্তন হয়ে গেল কিভাবে। তো এই জন্য লিলির বাবা আবারও একটা অফার দেয় লিলিকে যে তুমি কি গিফট চাও বলো, তুমি তোমার পুতুলের জন্য যে কোনো কিছু গিফট চাইতে পারো। কিন্তু লিলি এবার পরিষ্কার না করে দেয় এবং বলে আমার কোনো ধরনের গিফট প্রয়োজন নেই, তোমরাই তো আমার সবচেয়ে বড় গিফট, আর আমার এই ডলের প্রতিও কোনো আগ্রহ নেই, এই ডলটাকে ফেলে দিতে পারো। কিন্তু ব্রেন্ডনের কাছে এই কথাগুলো খুব অদ্ভুত লাগে। লিলি কোনো গিফট নিতে অস্বীকার করছে, এটা কিভাবে হতে পারে। তো এরপর রাতে যখন লিলি কিচেন পরিষ্কার করছিল, লিলির ডল, তখন ব্র্যান্ডন লিলির সাথে কথা বলতে যায় এবং লিলিকে জিজ্ঞেস করে ওই পুতুলটা কি তোমার সাথে কিছু করেছে যার জন্য তুমি এত বদলে গেলে আম্মার মতো। আর লিলি তখন ব্রেন্ডনের কথার জবাবটা একরকম থ্রেট হিসেবে দেয় এবং ছুরি দেখিয়ে বলে তুমি যদি আমার ব্যাপারে নাক গলাও তোমার কিন্তু ভালো হবে না। তো ব্রেন্ডন তো পুরো ঘাবড়ে যায় এবং ও বুঝতে পারে যে এটা তো আমার বোন হতে পারে না, আমার বোন অনেক অভদ্র ছিল, ও অনেক বাজে ছিল, কিন্তু ও তো এরকম ছিল না, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। কিন্তু কি গন্ডগোল আমি বুঝতে পারছি না। এটা কি ওই পুতুলটা আমার বোনের উপর পজেস করেছে, মানে ওই পুতুলের আত্মাটিকে আমার বোনের উপর ভর করেছে, মানে বুঝতেই পারছো কার মাথায় আসবে যে এটাই স্বয়ং পুতুল হতে পারে। তো সেটাতে আমরা দেখি লিলি লুকিয়ে সেই ডলটাকে একটা ডাস্টবিনে ফেলে দিতে যায়, মানে যে ডলটা বর্তমানে আমাদের আসল লিলি আর কি। তবে এখানে ওই পুতুলটা মানে ওই লিলিটি যতখানি চেষ্টা করুক না কেন লিলিকে কপি করার, কিন্তু কিছু কিছু জিনিস খুবই পার্সোনাল হয়ে থাকে যেটাকে কপি করা যায় না বা লুকানো যায় না। মানে আমার যে পার্সোনালিটি, তো একটা পুতুল যদি আমার জায়গায় আসে পুরোটা তো আর আমাকে কপি করতে পারবে না। আর তাছাড়া আমাদের এই পুতুল যে লিলি রয়েছে তার শরীর দিয়ে একটা প্লাস্টিক গন্ধ রয়েছে, যে গন্ধটা আসল লিলির শরীরে ছিল না। এবং এই লিলি এত বেশি ভালো ব্যবহার করছিল যে লিলির মায়েরও সন্দেহ হচ্ছিল, কিন্তু সেই বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারছিল না। কিন্তু এই পুতুল লিলি সবসময় চেষ্টা করছিল সবকিছুকে নর্মাল করার জন্য এবং সবাইকে তার নিজের প্রতি আকর্ষিত করার জন্য। তো যাই হোক, সকালে যখন ব্র্যান্ডন স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন হঠাৎ করে ব্র্যান্ডনের নজর যায় ওই ডাস্টবিনের ডলটার উপর, যেটা আমাদের আসল লিলি আর কি। আর সেই ডলটার ঘাড়ে একটা কালো রঙের চিহ্ন ছিল, মানে অনেকেরও যে থাকে না এগুলোকে যে কি বলে, মানে এক ধরনের বাড়তি মাংস থাকে কালো করে। কিন্তু ব্র্যান্ডনের স্পষ্ট মনে আছে আগের বার সে যখন এই পুতুলটা দেখেছিল এবং এই পুতুলটার ঘাড়ও ভালো মতো দেখেছিল তখন এই চিহ্নটা ছিল না এই পুতুলে। আর এরপর সে করে কি তার মাকে দেখায়, সে বলে এটা কিভাবে পসিবল, আমাদের লিলিরও তো এখানে একটা চিহ্ন রয়েছে, কোম্পানির লোক নয় চেহারা জানতে পারে যে আমাদের মেয়ে এরকম, সেই হিসেবে পুতুল বানাতে পারে, কিন্তু এই আমাদের মেয়ের ঘাড়ে যে এরকম একটা জিনিস রয়েছে এটা তো জানার কথা না। আর তখন ব্রেন্ডন তার সন্দেহের কথা বলে যে মা এই পুতুলের এই কিন্তু সমস্যা রয়েছে। আর তখন লিলির মাও বলে হ্যাঁ এই পুতুলটা থেকে একরকম ডল গন্ধ আসছিল, প্লাস্টিক গন্ধ আসছিল, যেটা লিলির শরীর থেকে আসতো না, এটা কিভাবে সম্ভব। তো তখনই তারা দুজনেই কনফিউজড হয়ে যায়। কিন্তু ব্রেন্ডনের কাছে হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে যায় এবং সে বুঝতে পারে এই ডলটাই তার আসল বোন এবং বর্তমানে যে বোন হওয়ার নাটক করছে সেই মূলত আসল ডল। আর ওদিকে লিলি ডিও বুঝতে পারে যে তার খেল খতম হয়ে গিয়েছে, সে ধরা পড়ে গিয়েছে, সে করে কি দৌড় লাগায় একটা, কিন্তু ব্র্যান্ডন তার পিছু নিতে থাকে আর মাকে দায়িত্ব দিয়ে যায় আমাদের অরিজিনাল লিলির ডলটাকে দেখাশোনা করতে এবং বলে এটাই তোমার মেয়ে লিলি। আর লিলির মাও সব বুঝতে পারে যে আমি কি ভুলটা করেছি এবং কান্নাকাটি শুরু করে এবং সে ডলকে জড়িয়ে ধরে কান্না করে থাকে এবং ঠিক করার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে আমি কিভাবে নিজের মেয়েকে চিনতে পারলাম না, আমি কি আমার লিলিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম, আমার মেয়ে যেমনই হোক আমার মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো এই কথা যখন লিলির মা বলে তখনই সে বুঝতে পারে যে তাদের এই ডলটা নড়াচড়া করছে এবং আস্তে আস্তে লিলি মানুষের মতো হতে থাকে। তো এখানে যেটা হয়েছে লিলির মায়ের আবার ভালোবাসা লিলির প্রতি এসেছে, এজন্যই লিলি আবার মানুষ হয়ে যাচ্ছে। আর ওই পুতুলটার বা ওই খারাপ সোলটার ক্ষমতাই ছিল এটা, যেটা হচ্ছে ওই ভালোবাসাটা ওর পাওয়ার। তো যাই হোক, মায়ের ভালোবাসার কারণে লিলি ওই ডলটাকে হার মানিয়ে নিজের শরীরে আসতে সক্ষম হয় এবং এর সাথে ওই ডলের শরীরটা প্লাস্টিকের হয়ে যায় এবং পালাতে না পারে সেখানেই পড়ে যায়। আর তখনই একটা ট্রাক করে ওই পুতুলটার উপর দিয়ে চলে যায়। তো ওই পুতুলটা অলরেডি থেতলে গিয়েছে, তো এই জন্য লিলির পরিবার ওই পুতুলটাকে আর ধরে না আর ওই ডলটাই রাস্তার পাশেই পড়ে থাকে। আর কয়েকদিন পর আমরা দেখতে পাই ডলটি ছোট দুইটা মেয়ের নজরে আসে আর ওই মেয়ে দুটো তখন এই ডলটি দেখে পছন্দ করে ফেলে এবং একে অপরের সাথে ঝগড়া করতে থাকে যে কে এই ডলটি নিয়ে যাবে। কিন্তু তখনই হঠাৎ করে লিলি ডি জীবিত হয়ে যায় এবং একটা মেয়ের পা ধরে ফেলে আর তখনই সেখান থেকে মেয়েটা পালাতে শুরু করে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এইমাত্র যারা ফার্স্ট পার্ট দেখেছো তারা তো জানোই ফার্স্ট পার্টের কাহিনী যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার সেকেন্ড পার্টের কাহিনী শুরু হয়। তো সেকেন্ড পার্টের শুরুতে আমরা লিলি ডি মানে ওই শয়তান পুতুলকে রাস্তায় পড়ে থাকতে দেখি, যার শরীরে রাস্তার ধুলাবালি এবং কাদা লেগেছিল এবং তাকে দেখে বোঝার উপায় ছিল না যে সে এত বড় একটা লাক্সারি কোম্পানির একটা প্রিমিয়াম ডল। সবাই তাকে ময়লা আবর্জনা বা একটা ফেলনা ডল মনে করছিল। তো এইভাবে 2-3 দিন পরে থাকার পরে দুইটা ছেলের নজর পড়ে ওই লিলিডির উপরে। আর এই ছেলে দুটো মূলত দূর থেকে দেখে ভেবেছিল যেখানে কোনো বাচ্চা মেয়ে হয়তো পড়ে রয়েছে, তো এটা ভেবে ওরা মূলত সাহায্য করতে এগিয়ে এসেছিল। কিন্তু যখন কাছে আসে তখন দেখতে পায় যে এটা একটা হিউম্যান সাইজ ডল। আর তখন ওরা দুজন সিদ্ধান্ত নেয় এই ডলটার সাথে ওরা খেলা করবে। কিন্তু ওরা যে খেলা শুরু করে এটা তো খেলা নয়, মূলত অত্যাচার। ওরা করে কি সাইকেলের পেছনে ওই ডলটাকে বেঁধে তারপর সাইকেল নিয়ে পুরো রাস্তা ঘুরতে শুরু করে। আর এর ফলে দেখা যায় লিলিডির একটা হাতও ভেঙে যায়। আর অন্যদিকে একটা ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে নাটালি, সে অনেকক্ষণ যাবত দূর থেকে এসব দেখছিল। তো সে অনেকক্ষণ ধরে আর সহ্য করতে না পারে
দৌড়ে সে লিলিডিকে বাঁচাতে আসে। আর মূলত ও দূর থেকে দেখে ভেবেছিল যে এটা কোনো মানুষ হবে, কোনো মেয়ে করা সাইকেলের পেছনে এভাবে বেঁধে তারপর টানছে। তবে তারপরে ও যখন কাছে এসে দেখতে পায় যেটা একটা ডল, এরপরে ওর ইমোশন একটুও কমে না। মানে ওই ডলের ব্যথাটা অনুভব করছিল যে এই ডলটাকে এভাবে ট্রিট করা উচিত নয়। তো নাটালি তখন ওই দুই ছেলেটাকে বলে তোমরা এমন কেন করছো? ওই ছেলে দুটো তখন বলে আমরা তো আরো প্ল্যান করে রেখেছি, এই ডলটাকে আমরা ছাদ থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলারও প্ল্যান করেছি যাতে এই ডলটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু নাটালি তখন কান্না শুরু করে দেয়। আর তখন নাটালির কান্না দেখে ওই দুইটা ছেলে করে কি এই ডলটা নাটালিকে দিয়ে দেয়। আর নাটালি তখন খুব খুশি হয়ে ডলটা বাড়িতে নিয়ে আসে, কিন্তু বুঝতেও পারে না যে এটা কত ভয়ঙ্কর একটা জিনিসও বাড়িতে নিয়ে গেল। আর এরপর আমাদের যখন নাটালির বাড়িতে সিন শিফট করানো হয় তখন আমরা দেখতে পাই এই ছোট্ট মেয়ে নাটালি, তার কোনো বাবা মা নেই, সে মূলত তার দাদার সাথে বসবাস করে। আর তার দাদাও মূলত হ্যান্ডিক্যাপ পার্সন, পঙ্গু, যে কারণে তাকে সবসময় হুইল চেয়ার আর লিফটের সাহায্য নিতে হয়। আর অন্যদিকে নাটালির মন খুবই সেন্সিটিভ এবং খুবই মায়াবী একটা মেয়ে। আর সে শুধুমাত্র এই পুতুলটা নয়, সে যে কোনো ইঁদুর, পশু পাখি, কুকুর, বিড়াল যাই দেখুক না কোনো সমস্যা দেখলেও বাড়িতে নিয়ে আসে সেবা করানোর জন্য। তবে এসবের জন্য দাদারও কিন্তু অনেক ভোগান্তি হয়, অনেক টাকাও খরচ হয়। তবে তারপরেও তিনি তার নাতিকে কিছু বলেন না, উল্টো তিনি নাটালের প্রশংসা করেন যে ও খুব ভালো মনের একটা মানুষ। কারণ আজকালকার এমন একটা যুগে মানুষ বসবাস করছে যেখানে মানুষ তার মনুষ্যত্বই হারিয়ে ফেলেছে। তো নাটালির মতো এরকম একটা মেয়ের অ্যাকচুয়ালি সমাজের প্রয়োজন। তো এই জন্য দাদা ওকে সবসময় সাপোর্ট করে। তো যাই হোক, নাটালি করে কি ডলটা পরিষ্কার করার সময় ডলের ড্রেসের উপর লিলিডির নামটা দেখতে পায়। আর এরপর নাটালি করে ওই ডলটিকে ওই লিলিডি নামে ডাকতে শুরু করে। আর তারপর নাটালি ডলটিকে প্রমিস করে যে সে তার দাদাকে বলে তার ভেঙে যাওয়া হাতটা ঠিক করে দেবে আর তার জন্য একটা নতুন ড্রেসও নিয়ে আসবে। কিন্তু তখনই নাটালি খেয়াল করে যে ডলটার যে পেছনের অংশ সেখানে লেখা রয়েছে যে ডিস্ট্রয় দিস ডল। কিন্তু নাটালি তখন ভাবে এই লেখাটা হয়তো ওই বদমাশ ছেলেরা লিখেছে, কারণ এত সুন্দর ডল কেন কেউ নষ্ট করতে চাইবে, মানে বুঝতেই পারছো ওর তো কোনো আইডিয়াও নেই। তো যাই হোক, এরপর নাটালির দাদা নিজে ওই লিলিডিকে রিপেয়ার করতে যায়, মানে ওই হাতটা। কিন্তু এই লিলিডির ডিজাইনটা খুবই ইউনিক ছিল, যার জন্য ওর দাদার পক্ষে এটা সম্ভব ছিল না। আর এই জন্য নাটালির জোরাজুরিতে নাটালির দাদা সিদ্ধান্ত নেয় যে একে ওই রিয়েলি ফ্যাক্টরিতে পাঠানো হবে যেখানে এই পুতুলটা তৈরি করা হয়েছে, সেখান থেকে যাতে রিঅ্যাসেম্বল করে আনা যায়। কিন্তু এর জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। তবে ওর দাদা সেটার জন্য রাজি হয়ে যায়, কারণ একটা মাত্র নাতনি। তো পরের দিনই দেখা যায় নাটালি ডলটিকে ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য জমা দিয়ে দেয়। আর ডলটি গিয়ে পৌঁছায় সোজা সেই মহিলার কাছে। তো সে এই ডলটা আবার দেখে ভয় পেয়ে যায় যে এই ডলটা এখনো কিভাবে টিকে রয়েছে। আর নিজের অতীত অভিজ্ঞতার কারণে সে করে কি হাতে উঠিয়ে নেয় সেলফ প্রোটেকশন হিসাবে, যাতে এই ডলটাকে ধ্বংস করা যায়। কিন্তু মহিলাটা যখনই পুতুলটার কাছে আসে তখন দেখতে পায় এই ডলটা তো আগের মতো নেই, মানে আগের মতো এই ডলটা থেকে নেগেটিভিটি বা ডার্কনেস এর স্মেল আসছে না। আর সে যেহেতু এই ডলটা তৈরি করেছে এবং সে প্রত্যেকটা ডলের মানে ভেতরের অবস্থা বুঝতে পারে, তো সে এটা অবজার্ভ করে যে এই পুতুলটা বদলে গিয়েছে। সে এখন খুশি, আগের মতো অহংকার, রাগ বা নেগেটিভিটি তার মধ্যে একদমই নেই। সে পুরোপুরি উল্টো এবং শান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই মিরাকেলটা কিভাবে সম্ভব হলো? তো এটা জানতে মহিলাটি করে কি লিলিডিকে রিপেয়ার করে নিজেই ডেলিভারি করতে আসে যে বর্তমানে পুতুলটা কার কাছে রয়েছে। আর তখনই মহিলাটির সাক্ষাৎ হয় হচ্ছে নাটালির সাথে। তো নাটালির কাছ থেকে পুরো গল্প শুনে যে কিভাবে সে ডলটাকে রেস্কিউ করেছে, কিভাবে এটা সেবা যত্ন করেছে, তার এছাড়াও সে সকল পশু পাখি মানুষেরও হেল্প করে। তো এটা শুনে মহিলাটি বুঝে যায় যে নাটালি হচ্ছে একমাত্র কারণ লিলিডির পরিবর্তনের। কারণ নাটালির সরলতার ভালোবাসায় এই ইভিল ডলটাও পরিবর্তন হতে বাধ্য হয়েছে। আর হতে পারে এই ডলটা হয়তো ভবিষ্যতে আর কাউকে বিরক্ত করবে না। তবে তারপরে ওই মহিলা যাওয়ার আগে নাটালি এবং তার দাদাকে এই ডলের ব্যাপারে সাবধান করে যায় এবং বলে এই ডলটা তোমাদের কিন্তু ক্ষতিও করতে পারে, তোমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই নাটালি এবং তার দাদা এই কথাটাকে গুরুত্ব সহকারে নেয় না, কারণ একটা পুতুল কিভাবে জীবিত মানুষের ক্ষতি করতে পারবে। মোট কথা ওই মহিলার কথা কেউ গুরুত্বই দেয় না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই নাটালি এই ডলটা নিয়ে ঘুমাতে যায় এবং লিলিডিও নাটালির সাথে থাকতে পছন্দ করছিল, কারণ লিলিডিও এরকম ভালোবাসার আগে কখনোই পায়নি। আর গত পর্ব যারা দেখেছো তারা জানো, গত পর্বের যে আমাদের মেইন ক্যারেক্টার ছিল লিলি, এই পুতুলের মেইন মালিক, ও কিন্তু প্রচুর রাগী এবং বদমেজাজি একটা মেয়ে ছিল। তো যাই হোক, ভালোই চলছিল সবকিছু। কিন্তু কিছুদিন পরে সমস্যা শুরু হয় যখন নাটালি রাস্তার উপর থেকে একটা আহত পাখি কুড়িয়ে নিয়ে আসে। আর নাটালির তো টপ বার যে কোনো পশু পাখির সাহায্য করা। তো নাটালি যেহেতু পাখিটা বাড়ি নিয়ে এসেছে এবং সেবা করতে শুরু করেছে, এই জিনিসটা লিলিডির একদমই পছন্দ হয় না। সে জেলাস ফিল করতে শুরু করে যে আমাকে এবার দিয়ে পাখিকে গুরুত্ব দিচ্ছে। তো এর জন্য সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন লিলিডি করে কি আবারও জীবন্ত হয়ে ওঠে এবং চুপি চুপি সেই পাখিটিকে বাইরে ফেলে আসার চেষ্টা করে। কিন্তু নাটালি পাখিটির ওই খাঁচাটাকে আলমারির উপরে রেখেছিল যেখানে লিলিডির হাত পৌঁছাচ্ছিল না। আর তখন লিলিডি করে কি একটা বক্স বের করে সেটার উপর দাঁড়িয়ে তারপর পাখিটিকে বা খাঁচাটিকে ধরার চেষ্টা করে। কিন্তু বক্সটি মজবুত না হয় সে ওখানেই পড়ে যায়। আর এর ফলে অনেক জোরে আওয়াজ হয়, যার ফলে শুধুমাত্র নাটালি না ওর দাদাজিরও ঘুম ভেঙে যায়। তো দুজনে কেউ বুঝতে পারে না এত উদ্ভট শব্দ কই থেকে আসলো। নাটালিও বুঝতে পারে না পাখির খাঁচাটা নিচে পড়লো কিভাবে, আর লিলিডি এখানে পড়ে রয়েছে কেন। কিন্তু নাটালি এখানে ধরে নেয় পাখির খাঁচাটা হয়তো একাই পড়ে গিয়েছে পাখির কারণেই। আর ওই শব্দ শুনে নাটালি হয়তো ভয় পেয়ে যখন উঠেছে তখন ওর হাতের প্রেসারে লেগে হয়তো লিলিডি এখানে এসে
ছিটকে পড়েছে। তো এই জন্য নাটালি আর কোনো সন্দেহ করে না। আর ঠিক ওই সময় আমরা অন্যদিকে দেখি সেই মহিলাটি করছে কি তার ওয়ার্কশপে বাকি যেসব দল রয়েছে তাদের সাথে কথা বলছিল। তো বাকি সব দলগুলো বলছিল ওই মহিলাকে, তুমি সবকিছু জেনে শুনে কিভাবে ওই ফ্যামিলির কাছে লিলিডিকে রেখে আসলে? তুমি তো জানো একটা শয়তান, ও কখনোই পরিবর্তন হবে না, এবং ও যদি ভালো হয়েও থাকে ওর ভেতর পজিটিভিটি বেশিক্ষণ স্থায়ী হবে না। আর তুমি তোমার একটা নিজের ক্রিয়েশন দিয়ে কিভাবে অন্যকে বিপদের মুখে ফেলতে পারো? আর লিলিডির এই পজিটিভিটি বা ভালো মানুষের যে বেশিক্ষণ থাকবে না বা থাকে না, এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছি। লিলিডি তার আসল রূপ দেখানো অলরেডি শুরু করে দিয়েছে। তো যাই হোক, পরের দিনে আমরা দেখি সেই ক্রিয়েটর মহিলাটা করে কি নাটালির বাড়িতে আসে তাদেরকে সাবধান করার জন্য, কিন্তু লিলিডি এটা আগেই দেখে ফেলে এবং তাকে ঘর পর্যন্ত পৌঁছাতে দেয় না। সে যখনই দরজার কাছে আসে তখনই লিলিডি করে কি তার মাথার উপর ফিশ বোলটা ফেলে দেয়, আর এর ফলে বেচারি সেখানেই জ্ঞান হারিয়ে যায়, মানে মারাত্মক একটা আঘাত পেয়েছে। আর কিছুক্ষণ পরেই পুলিশ আসে, তারা নাটালি এবং তার দাদাজিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বুঝতেই পারছো তোমার বাড়িতে কেউ এসেছে, আহত হয়েছে, তো তোমাকেই তো জিজ্ঞাসাবাদ করবে। তো তাদের দুজনের কেউ বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কারণ ফিশ বোলের রুমটা ছিল হচ্ছে 2 তলা এবং এটা জানলা থেকে অনেক দূরে ছিল একটা টেবিলের উপর। ওখান থেকে ওটা জানলার কাছে হলো কিভাবে আর নিচে পড়লো কিভাবে? আর ওই সময় রুমে তো কেউ ছিল না, 2 তলাতেই কেউ ছিল না, কারণ দাদাজি পাখিটির জন্য নতুন খাঁচা আনার জন্য গিয়েছিল হচ্ছে বাজারে। আর খাঁচাটা নিয়ে যখন সে এসেছে তখন নাটালি সেই খাঁচাটা দেখতে নিচে গিয়েছিল। তাহলে এটা কিভাবে পসিবল? তো পুলিশ যখন এটা জানতে পারে, পুলিশ ওদের বেশি আর ঘাটায় না। পুলিশ উল্টো বলে ঠিক আছে, ওই মহিলা যখন জ্ঞান ফিরে আসবে তখন তার কাছ থেকে আমরা জেনে নেব, সে পর্যন্ত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নেই। কিন্তু এই ঘটনায় নাটালির মনে একটু সন্দেহ তৈরি হয়। সে মুখে কিছু না বলতে পারলেও অন্তত এতটুকু বুঝতে পারে যে উপরের তলায় তো শুধুমাত্র আমি লিলিডি ওই পুতুলটাকে রেখে এসেছিলাম, আর লিলিডি ওই পুতুলটাকে এই মহিলাটাই তৈরি করেছিল। আবার এই মহিলাটাই বলেছিল যে এই পুতুলটা তোমাদের ক্ষতি করতে পারে। তাহলে ওই মহিলা কি জোরে কিছু বলতে এসেছিল, আর এই জন্যই কি লিলিডি ওই মহিলাকে মারার চেষ্টা করেছিল? তো নাটালির তখন বারবার মাথায় এই কথাটাই ঘুরছিল যে মহিলাটি বলেছিল যে এই পুতুলটি তোমাদের ক্ষতি করতে পারে। তো নাটালির মন তখন ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল আর টেনশন হচ্ছিল, আর সে আর এই পুতুলটাকে আর পছন্দ করছিল না। পুতুলটা দেখতে তার ভয় লাগছিল এবং সে ফাইনালি সিদ্ধান্ত নেয় পুতুলটাকে সে ফেলে দেবে। আর তারপর নাটালি যখন তার দাদাজিকে বলে যে আমি পুতুলটা ফেলে দিতে চাই, তখন দাদাজি নাটালির এই হঠাৎ পরিবর্তিত সিদ্ধান্তে অবাক হয়ে যায় এবং সে নাটালিকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এটা একটা পুতুল, এটা কিভাবে ক্ষতির কারণ হতে পারে, কিভাবে জীবিত হতে পারে। তবে আমি তোমাকে কোনো টেনশনে দেখতে চাই না, তুমি যেটা করতে চাও করতে পারো। কিন্তু ওদের দুজনের কোনো আইডিয়াও নেই যে লিলিডি লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে নিয়েছে এবং সে এত সহজেই ঘর থেকে যাবে না এবং সে আবার আগের মতো ঘর ছাড়া হতে চায় না, আর এই জন্য সে যে কোনো কিছু করতে পারে। আর এই কারণে সে ঠিক আগের মতোই লুকোচুরি খেলতে শুরু করে। তো নাটালি যখন লিলিডিকে খুঁজতে যায় উপরের তালায়, তখন সে লিলিডিকে সেখানে খুঁজে পায় না, অথচ লিলিডিকে সে ওখানেই রেখেছিল। তো তন্ন তন্ন করে কোথাও নাটালি ওকে খুঁজে পায় না। আলমারির কোনায় খুঁজতে থাকে, ঘরের কোনায় খুঁজতে থাকে, লাস্টে দাদাজিও তার রুমে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তো এখানে দাদাজি মনে করে যে এটা একটা সাধারণ ডল, হয়তো কোথাও পড়ে রয়েছে কিংবা ভুলে নাটালি হয়তো কোথাও রেখে দিয়েছে, কিন্তু বুঝতে হবে এটা একটা জীবিত ডল এবং এর মানুষের মতো চিন্তা শক্তি রয়েছে। তো তাকে খুঁজে পাওয়া বা হাইডেন শিখে তাকে ধরা এত সহজ নয়। তো ডল করা খুঁজে না পেলে ওই ডলটা কিন্তু ওদের প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখছে এবং সামনে সে কি করবে সেই প্ল্যানটাও ভেবে রেখেছিল। তো ডলের মাথায় আসলে কি প্ল্যান চলছিল, সে কি এবারও ভয়ঙ্কর কিছু করতে চলেছে? তো যাই হোক, নাটালি যখন ওই পুতুলটা খুঁজে পায় না, হঠাৎ করে যে গায়েব হয়ে গেল, এটা নিয়েও খুব ভয় পেয়ে যায় এবং নাটালি পুরো স্পষ্ট বুঝে যায় যে ওই পুতুলটা আসলেই জীবন্ত এবং আসলে এভিল, এবং যেহেতু ও সিদ্ধান্ত নিয়েছে ওই পুতুলটাকে বাইরে ফেলে দিয়ে আসবে, এর জন্যই হয়তো পুতুলটা লুকিয়েছে। এবং নাটালি ভয় পেয়ে যায় যে ওই মহিলার যেমন ক্ষতি করেছে ওই পুতুলটি, তাহলে তার দাদার বা তারও কিরকম ক্ষতি করতে পারে। তো সে তার দাদাকে কি এই কথা বলে, কিন্তু ওর দাদাজি নাটালির কথা বিশ্বাস করে না। সে বলে দেখো তুমি হয়তো পুতুলটাকে কোথাও রেখেছো, এখন মনে করতে পারছো না। তো এইভাবে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই লিলিডি করে কি দাদাজির লিফট ব্যবহার করে উপরে চলে যায়, মানে সিঁড়িতে একটা স্পেশাল লিফট লাগানো রয়েছে যেহেতু ওর দাদাজি চলাফেরা করতে পারে না। আর আফসা আলোতে লিলিডিকে খুবই ভয়ানক দেখাচ্ছিল। তো গভীর রাতে লিলিডি করে কি নাটালির রুমে প্রবেশ করে, তবে সে নাটালির কোনো ক্ষতি করতে নয়, কারণ তার প্রথম টার্গেটটা হচ্ছে ওই পাখিটি, কারণ ওই পাখির জন্যই তার গুরুত্ব কমে গিয়েছে। তো লিলিডি করে কি প্রথমে ওই খাঁচা সহ পাখিটিকে নিয়ে বাথটাবের মধ্যে রাখে, আর তারপর গিজার ছেড়ে গরম পানি যে আছে না, গরম পানি ছেড়ে দেয় পাখির ওপর। তো বেচারা পাখি খাঁচার মধ্যে ছটফট করতে শুরু করে, আর লিলিডি বসে বসে সেই দৃশ্য এনজয় করতে থাকে। আর পাখিটি যে ডুবে মারা যাবে এই দৃশ্যটা এই লিলিডি কোনোভাবেই মিস করতে চায় না, কিন্তু সৌভাগ্যবশত পানির শব্দে নাটালির ঘুম ভেঙে যায় আর সে দ্রুত এসে পাখিটিকে বাঁচিয়ে নেয়। আর ততক্ষণে দাদাজিও সেখানে চলে আসে, তবে তারা কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না যে এখানে গিজার কেন খোলা থাকবে, লাইন কেন খোলা থাকবে, পাখির খাঁচাটা কেন এখানে আসবে। তো নাটালি এখানে পুরো শেয়ার হয়ে যায় এবং দাদাজিও মোটামুটি একটু সন্দেহ করে যে না, এই পুতুলের মধ্যে প্রাণ থাকতে পারে। আর দাদাজি এটাও খেয়াল করে যে তার লিফটটা সিঁড়িতে নেই আর তার রুমের এক্সট্রা চেয়ারটাও নেই। আর নাটালি তো এগুলো জীবনে ছয় না, তার মানে ওই এভিল ডলটাই সবকিছু করেছে। তো এরপর নাটালি করে কি নিচে যায় লিফটটাকে উপরে পাঠানোর জন্য, যাতে দাদাজি নিচে আসতে পারে এবং একসাথে তারা ডলটাকে খুঁজবে। কিন্তু নাটালির আইডিয়াও ছিল না যে এটা
লিলিডির একটা ট্র্যাপ ছিল ওকে আর ওর দাদাজিকে আলাদা করার, এবং লিলিডি আসলে ওপরেই পালিয়ে রয়েছে এবং ঠিক দাদাজির পেছনে। তো নাটালি যখনই দাদাজির কাছ থেকে সরে যায় তখনই লিলিডি করে কি দাদাজিকে ধাক্কা দিয়ে দেয় সিঁড়ি থেকে, এবং দাদাজি সোজা গিয়ে নিচে পড়ে যায় এবং অনেক বেশি আঘাত পেয়ে যায় দাদাজি। এবং এবার দাদাজি পুরোপুরি ভয় পেয়ে যায় এবং তার বিশ্বাস হয় যে নাটালির কথা না শুনে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। আর তখনই তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা রান্নাঘর থেকে ভেসে আসছে। তো নাটালি এবং ওর দাদা দুজনেই বুঝতে পারে এটাই ওই পুতুলের শব্দ বা পুতুলটা রান্নাঘরে রয়েছে। এবং নাটালি তখন সিদ্ধান্ত নেয় সে এই পুতুলটার মুখোমুখি হবে, কারণ নাটালি বুঝে গিয়েছে যে এই পুতুলটা শুধুমাত্র যে শয়তান তা নয়, এর সাথে বেইমানও। কারণ নাটালি এই পুতুলটার জন্য এত কিছু করেছে, এত ভালোবাসা দিয়েছে, কিন্তু ওই পুতুলটা তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। মানে নাটালির একরকম জেদ হয়ে যায়, সে ওই পুতুলটাকে শেষ করে দেবে। তো এই জন্য নাটালি করে কি দাদাজিকে রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে সে দাদাজির চেয়ার দেখতে পায় যার উপর লিলিডি বসে রয়েছে। আর নাটালি তখন করে কি ভারী একটা বক্স হাতে নেয় যেটা সে লিলিডির দিকে ছুড়ে দেবে, কিন্তু যখনই সে ওই চেয়ারের কাছে যায় তখন সে দেখতে পায় যে না, এখানে তো লিলিডি নেই, এখানে লিলিডির জাস্ট হেয়ার উইকটা রয়েছে। এবং আসল লিলিডি তখন পেছন থেকে চাকু নিয়ে আসছিল। তো যখনই নাটালিকে চাকু দিয়ে স্ট্যাপ করবে তার আগেই নাটালি পেছন দিকে ঘুরে যায় এবং নাটালি নিজেকে বাঁচিয়ে নিতে সমর্থ হয়। আর তারপর অনেকক্ষণ ধস্তাধস্তির পরে চাকুটাও ছিঁড়ে নিতে সমর্থ হয়। আর তারপরে সে করে চাকু দিয়ে লিলিডির ডাইরেক্ট গলায় কেটে দেয়। তো বুঝতেই পারছো লিলিডি যদি মানুষ হতো তাহলে এতক্ষণে তার চারদিকে রক্তে ভেসে যেত, কিন্তু যেহেতু এটা মাত্র একটা প্লাস্টিক ডল ছিল এবং খুবই আনগ্রেটফুল একটা এভিল ডল ছিল, তো এর জন্য এটা জাস্ট মরে যায়। এবং এটা এত খারাপ একটা ডল যে যার কখনো জীবিত হওয়া উচিতই ছিল না, কেননা সে তার নিজের ক্রিয়েটরের প্রতি কিংবা যে পরিবার তাকে আশ্রয় দিল, ভালোবাসা দিল, তাদের প্রতি সে অনুগত থাকতে পারে না এবং তাদেরও সে ধ্বংস করার চেষ্টা করে। তো এই জন্য এই পুতুলের শেষ হয়ে যাওয়াই ভালো। তো যাই হোক, দৃশ্যটা এখানেই কাট হয়ে যায় এবং নাটালি ওই ডলের সাথে ফাইনালি লাস্টে কি করে সেটা আমাদের দেখানো হয় না, আমরা জানতেও পারি না, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি বা আন্দাজ করতে পারি নাটালি হয়তো ওই ডলটার সাথে এমন কিছু করবে যাতে ওই ডলটার মাথার কখনোই তার শরীর স্পর্শ করবে না বা জীবিত হতে পারবে না। নাটালি নিশ্চয়ই চাইবে না এই এভিল ডল আবার অন্য কোনো পরিবারের বিপদের কারণ হোক, এবং হয়তো নাটালি ওই পুতুলটাকে পুরো পুড়িয়ে দেবে। তো আমরা ধরে নিতে পারি এই এভিল ডল বা লিলিডির জীবন চক্র পুরো শেষ হয়ে গিয়েছে, আর এর সাথে এই সিনেমার কাহিনীও শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল লিলিডি সিনেমার কাহিনীটি। খুব বেশি ভালো লাগেনি আমার কাছে, তবে একবার দেখার জন্য মোটামুটি ঠিক আছে। অ্যাকচুয়ালি সিনেমার যে কনসেপ্ট বা স্টোরিটা এটা বেশি দুর্বল হয়ে গিয়েছে। পুতুলের কনসেপ্ট দিয়ে অনেক ভয়ঙ্কর সিনেমা তৈরি করা যায়, তবে এই সিনেমার যে নির্মাণ শৈলী কিংবা স্টোরি অনেক বেশি দুর্বল ছিল, খুব বেশি ভালো লাগেনি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের যে নতুন গ্রুপটা তৈরি করেছি সেই গ্রুপে সবাইকে জয়েন হওয়ার জন্য। এবং ওই গ্রুপটায় তোমরা জয়েন হলে যেটা হবে, আমি নতুন নতুন যে আপডেট গুলো আনবো বা কোন সিনেমা আনবো বা তোমাদের কাছ থেকে আমরা কোন সাজেশনটা নিতে পারি নতুন সিনেমার, এবং এর সাথে তোমরা গত 4 বছর ধরে যারা সাবেস 420 ভিডিও দেখছো তোমরা কেউ কিন্তু কারোর সাথে পরিচিত নাও। তো ওখানে গেলে কি হবে, তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারবে। তো আমি বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি। আমরা বর্তমানে র্যান্ডম গ্রুপে ভালো কন্টেন্ট আনতে পারছি না বলে ভীষণ দুঃখিত, তবে আমরা খুব চেষ্টা করছি, খুব শীঘ্রই আমরা আপডেটেড ভালো ভালো অনেক কন্টেন্ট নিয়ে আসবো যেগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি এন্টারটেইন করবে এবং তোমাদেরকে আবার এনগেজ করবে আমাদের এই র্যান্ডম গ্রুপের সাথে। এবং তোমরাও চাইলে আমাদেরকে হেল্প করতে পারো। এজন্য তোমরা কমেন্টে রেগুলারলি বিভিন্ন সিনেমার তোমরা IMDb রেট সহ কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করবো সেই সিনেমাগুলো তোমাদের জন্য নিয়ে আসার। আর এছাড়াও আমাদের সাথে আবারও অয়ন্তিকা জয়েন করবে, এবং অয়ন্তিকা আসলে যে সুবিধাটা হবে, আমরা সাবেস 420 মাসে 30 দিন 30টা হরর সিনেমা তোমাদের উপহার দিতে পারবো। এবং যখন একবার এই চ্যানেলটা আবার রানিং হয়ে যাবে, দেখা গেল একদিনে ভিডিও দিলে 70,000 বা 1 লাখ ভিউ হচ্ছে, তখন আমরা আবার কে ড্রামায় চলে যাব, সেটা 3 মাস বা 4 মাস পরে হোক। তো যাই হোক, তোমরা সিনেমার সাজেশন দিও এবং একটু চেষ্টা করো এই চ্যানেল অন্তত প্রতিদিন একবার করে ঘুরে যাওয়ার, যাতে আমরা একটা ভিডিও দিলে একদিনের ভিতরে ওই ভিডিওটা 60,000 বা 70,000 ভিউ হয়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।